রিকশায় চেপে বাড়ি ফিরছিল অনিমেষ। বেশ বেলা হয়ে গিয়েছে। রাস্তায় লোকজন এখন কম। রূপশ্রী সিনেমা হলের সামনে দিয়ে আসার সময় মনে হলো এখন কোনো ছবি দেখানো হচ্ছে না। গেট বন্ধ। কি ব্যাপার কে জানে। বাঁদিকে রুচি বোর্ডিং এর গলি, ডান দিকে যোগমায়া কালীবাড়ি। চোখ বন্ধ করলেও সে এইসব রাস্তার ম্যাপ এঁকে দিতে পারে। রামদার শরীরের অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল। রিকশায় ওঠার আগে রামদা হাত ধরে বলেছিলেন, যে কটা দিন এখানে আছেন একটু খোঁজ খবর নেবেন, এরপরে তো আর দেখা হবে না। অন্য কেউ হলে প্রতিবাদ করত, অনিমেষ আজ পারেনি। মানুষটার অর্ধেক যেন পৃথিবীতে নেই। স্মৃতিগুলো যেন আচমকা নিজেদের মধ্যে মারপিট শুরু করে দিল। থানার সামনে রিকশা দাঁড় করিয়ে অনিমেষ রিকশাওয়ালাকে বলল, এই দোকান থেকে সিগারেট কিনে এনে দেবে ভাই। কি সিগারেট? ফিল্টার উইলস। বলেই খেয়াল হলো প্যাকেট নয়, তুমি একটা নিয়ে এসো, সঙ্গে দেয়াশলাই। টাকা নিয়ে চলে গেল রিকশাওয়ালা। বেশ কিছুদিন সে সিগারেট খাওয়া বন্ধ করেছে। বলা যেতে পারে মাধবীলতা তাকে বাধ্য করেছে। একেবারে পুদে গোয়েন্দার মতো পেছনে লেগে থাকতো, টিক টিক করত। শেষে ধুত্তরি বলে খাওয়া বন্ধ করেছিল সে। আজ যদি প্যাকেট নিয়ে বাড়িতে ফেরে তাহলে আর রক্ষা থাকবে না। কিন্তু অনিমেষের মনে হচ্ছিল এসবের থেকে বেরিয়ে আসতে তার সিগারেট খাওয়া প্রয়োজন। এটা মাধবীলতা বুঝবে না। রিকশাওয়ালা সিগারেট, দেয়াশলাই এবং ফিরতি পয়সা ফেরত দিল। সিগারেট ধরিয়ে দেয়াশলাইটা রিকশাওয়ালাকে ফেরত দিল সে। এটা তুমিই রাখো, আর হ্যাঁ, যতটা পারো আস্তে আস্তে রিকশা চালাও। বাবু, আস্তে রিকশা চালালে আমার রোজগার কমে যাবে, পুষিয়ে দেবেন তো? রিকশাওয়ালার কথা শুনে হাঁ হয়ে গেল অনিমেষ। সদ্য টানা ধোয়া গলায় আটকে গেল। খক খক করে কাশতে কাশতে অনিমেষ ইশারা করলো জোরে চালাতে। দুপুরে খাওয়ার সময় ছোট মা ছিলেন না। প্রশ্ন করতেই মাধবীলতা তথ্য দিল, উনি এখন পুজোর ঘরে। সে কি, খাবেন না? বললেন তোমরা খেয়ে নাও। পিসিমার পথে হাঁটছেন নাকি? তিনি দুপুরের খাবার খেতেন বিকেল 3:30-র সময়। ফলে অ্যাসিড হতো, বলতেন অম্বল হয়ে গেছে, তাই রাত্রে একটু মুড়ি ছাড়া আর কিছু খাওয়ার ইচ্ছে হতো না। অনিমেষ বলল, এত রোগা কেন হয়ে যাচ্ছেন তা তো বোঝাই যাচ্ছে। মাধবীলতা গম্ভীর। পয়সা বাঁচানোর জন্য এটা করছেন না তো? মাধবীলতা মাথা নাড়ল, জানি না, এ কথা তো জিজ্ঞাসা করা যায় না। কিছু একটা করা দরকার। পথ তো একটাই, এই বাড়ি বিক্রি করে ওকে একটা ভালো জায়গায় রাখার ব্যবস্থা করো। তোমাকে সেটাই করতে হবে। মাধবীলতা বলল। অসম্ভব, জোর গলায় বলল অনিমেষ। তার মানে? মাধবীলতা অবাক। অনিমেষ জগদীশ বাবুর বলা কথাগুলো মাধবীলতাকে জানালো। বলল, আমার পক্ষে বেআইনি কাজ করা সম্ভব নয়। বেআইনি মানে? আমি আমার বাড়ি বিক্রি করতে পারবো না। তার জন্য সিপিএম এর কাউন্সিলরের অনুমতি নিতে হবে। তাদের ক্যাডারদের ক্লাবে গিয়ে হাতজোড় করতে হবে। কেন? আমার বাড়ি তো তাদের সম্পত্তি নয়। অনিমেষ উত্তেজিত। ওদের কাছে না গিয়ে সরাসরি বিক্রি করার চেষ্টা করো। শুনলাম কেউ কিনতে চাইবে না, সবাই জানতে চাইবে অনুমতি নিয়েছি কিনা। আমরা যখন রাজনীতি করতাম তখন কোথাও বামপন্থী পার্টি এসব করার চিন্তাও করতো না। এমন ভয়ঙ্কর পরিবর্তন মানুষ বেশি দিন মেনে নিতে পারে না। মাধবীলতা বলল, একটা কথা আমি বুঝতে পারছি না, এখন কি কলকাতার জন্য এক নিয়ম আর বাকি পশ্চিমবঙ্গে অন্য নিয়ম চলছে? এই তো আমার সঙ্গে কাজ করতেন শিলাদি, বাগবাজারে বাড়ি বিক্রি করে ছেলের কাছে থাকতে দিল্লি চলে গেলেন। কই, তাকে তো কারো কাছে অনুমতি নিতে হয়নি।
তুমি যা শুনেছ তা সত্যি নাও হতে পারে। তোমাদের এই পাড়ায় যিনি কাউন্সিলর, তাকে চেনো? না। লোকটাকে তাই তো জানি না। একবার যাও না ওর কাছে। কোনো দরকার নেই, থাক পড়ে বাড়ি। ছোট মাকে রাজি করাও কলকাতায় গিয়ে আমাদের সঙ্গে থাকতে। অনিমেষ বলল, আশ্চর্য, আমাদের তো মাত্র দুটো ঘর, উনি কোথায় উঠবেন? ওর ঠাকুর কোন ঘরে থাকবেন? অন্তত 4 ঘরের ফ্ল্যাট দরকার। কত ভাড়া জানো? বিকেল 4টে নাগাদ লছমনের গলা শোনা গেল, বাবু, বাবু। শুয়েছিল অনিমেষ। ক্রাশ নিয়ে বারান্দায় বেরিয়ে এলে লছমন বলল, একবার দেখে নিন বাবু, যদি বলেন নিচের ঘাসগুলো কাল এসে তুলে দিয়ে যেতে পারি। অনিমেষ বাগানটার দিকে তাকালো। এক মাথা ঝাঁকড়া চুলের কোথাও মানুষকে কদম ছাড় দিলে যেমন দেখাবে, বাগানটাকে তেমনই দেখাচ্ছে। বুনো ঝোপ পরিষ্কার হয়ে গিয়েছে। কিছু গাছের বাড়তি ডাল কেটে ফেলেছে লছমন। ওদিকে যে দুটো নারকোল গাছ প্রায় আড়ালে পড়ে গিয়েছিল, তারাও অনেক নারকোল নিয়ে দৃশ্যমান। সুপুরি গাছগুলো এখন ছিমছাম। ফুলের গাছগুলো কেটে ফেলনি তো? না বাবু, মাসিমা মেরে ফেলবেন। লছমন হাসল। বাগানে নেমে এলো অনিমেষ। এত অল্প সময়ে এই দুইজন যে কাজ করেছে তা সত্যি প্রশংসনীয়। নিচের ঘাসগুলো তুলে ফেললে দেখতে হয়তো ভালো লাগবে, কিন্তু বৃষ্টি পড়লেই কাদা হয়ে যাবে। লছমন বলল, শেয়ালটা বাচ্চাদের সরিয়ে নিয়ে ওধারে গেছে। যে দিকটা হাত দিয়ে লছমন দেখালো, সেদিকটা বাড়ির পেছনের দিক। বেশ ঝোপ রয়েছে। অনিমেষ বলল, বাহ, ভালো হয়েছে, কিন্তু দেখবেন রাত্রে ও বাচ্চাদের নিয়ে এখানে আসবে। কি করে বুঝলে? মাসিমা যে সন্ধ্যের সময় ওকে খেতে দেয়। বড় পিসিমার কথা মনে পড়ে গেল। একজন চলে গিয়েছেন, অন্যজন তার অভ্যেসগুলো রপ্ত করেছেন। লছমন এগিয়ে গিয়েছিল তারের বেড়ার কাছে। বাবু দেখুন। অনিমেষ পৌঁছে দেখতে পেল গোটা চারেক কালো রঙের সাপ, সঙ্গে অনেকগুলো মৃত বাচ্চার শরীর পড়ে আছে। সে অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি করে মারলে ওদের? আমি মারিনি, ও মেরেছে। দূরে দাঁড়ানো তরুণকে দেখালো। বাবা, দারুণ সাহস তো। এসব খুব বিষধর সাপ, খুব ঝুঁকি নিয়েছে ও। কামড়ালে বাঁচানো খুব কষ্টকর হতো। অনিমেষ বলল। লছমন হাসল। ও এর আগেও সাপ মেরেছে। বাগানে আর সাপ নেই, আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। হঠাৎ অনিমেষের মনে হলো লছমন জানতে পারে। সে জিজ্ঞাসা করল, আচ্ছা লছমন, তোমাদের এই পাড়ার কাউন্সিলর কে জানো? হ্যাঁ বাবু, ভোম্বল বাবু। কোথায় থাকেন? জেলা স্কুলের পেছনের রাস্তায়। ভোম্বল তো কারোর ভালো নাম হতে পারে না। আসল নাম কি তা জানি না। ছেলেবেলা থেকেই শুনে আসছি লোকে ওকে ওই নামে ডাকে। টাউন ক্লাবে ফুটবল খেলতেন ওর দাদা, ওর নাম ছিল কমল। কমল। অনিমেষের মনে পড়ল, সে যখন স্কুলে পড়তো তখন টাউন ক্লাবে ব্যাগ খেলতো কমল নামে এক তরুণ, যার বাড়ি ছিল সেনপাড়ায়। লছমন বলল, বাবু, কাজ তো হয়ে গেছে, যদি আমাদের ছেড়ে দেন। দাঁড়াও। মাধবীলতার কাছ থেকে টাকা এনে লছমনকে দিল অনিমেষ। তারপর বলল, তুমি যদি আজ রিক্সা করে বের হও তাহলে একবার এসো তো। আপনি কোথাও যাবেন? হ্যাঁ, ওই ভোম্বল বাবুর কাছে যেতে হবে। ঠিক আছে, আমি 15 মিনিটের মধ্যে নিয়ে আসছি। সঙ্গে নিয়ে আসা সরঞ্জাম নিয়ে লছমন আর তরুণ চলে গেল। মাধবীলতা দাঁড়িয়েছিল বারান্দায়। ছোট মা বেরিয়ে এলেন, মুখে আঁচল চাপা। অনিমেষ জিজ্ঞাসা করল, কি হয়েছে? কিছু না। আঁচল না সরিয়ে ছোট মা বললেন, মাঝে মাঝে দাঁতে ব্যথা হয়। ডাক্তার কি বলেছে? দূর। ছোট মা আবার তার ঘরে চলে গেলেন। অনিমেষ মাধবীলতাকে বলল, বোঝো। মাধবীলতা কথা ঘোরালো,
তুমি তাহলে কাউন্সিলরের কাছে যাচ্ছ? মাথা ঠান্ডা করে কথা বলবে। যদি চাও তাহলে আমিও সঙ্গে যেতে পারি। না, আমি একাই যাই। গিয়ে শুনি তিনি কি বলেন। 20 মিনিট পরে লক্ষ্মণ একটি সুন্দর দোতলা বাড়ির সামনে রিক্সা থামিয়ে বলল, এইটা ভোম্বলদার বাড়ি। পাশেই জেলা স্কুল। ছেলেবেলায় এই পাড়াটায় দোতলা বাড়ি দেখেনি অনিমেষ। বোঝাই যাচ্ছে পরে চেহারা বদলেছে। লক্ষ্মণের সাহায্যে সে রিক্সা থেকে নেমে গেট খুলে বাগানের ভেতরে ঢুকল। দোতলার বারান্দা থেকে একজন মহিলা জিজ্ঞাসা করলেন, কাকে চাই? ভোম্বল বাবু আছেন, এখন বিশ্রাম নিচ্ছেন, পরে আসুন। অনিমেষ ইতস্তত করছিল। এই সময় একজন বৃদ্ধ গেট খুলে ভেতরে ঢুকলেন। বয়স বাড়লেও মুখটা বদলায়নি। অনিমেষ জিজ্ঞাসা করল, কমল বাবু? হ্যাঁ, আপনি? আমি অনিমেষ মিত্র, জেলা স্কুলের ছাত্র ছিলাম। অনিমেষ, অনিমেষ, না না, মনে পড়ছে না। ভোম্বলের কাছে এসেছেন? হ্যাঁ, উনি তো বিশ্রাম নিচ্ছেন। আসুন। নিচের একটি ঘরে অনিমেষকে বসিয়ে কমলবাবু চলে গেলেন। তার মিনিট 5 বাদে টাক মাথা লম্বা যে লোকটি ঘরে এলেন, তিনি পান চিবোচ্ছেন। চেয়ারে বসে চোখ ছোট করে বললেন, আরে কি খবর, কেমন আছেন? আপনি আমাকে চিনতে পারছেন? অনিমেষ জিজ্ঞাসা করল। ভোম্বল বাবু হে হে করে হাসলেন। এত বছর রাজনীতি করছি, ব্রেনটা তো এমনি স্ট্রং হয়নি। আমাদের এই পাড়ার কাউকে ক্রাচ হাতে চলতে দেখিনি। গতকালই শুনলাম এক ভদ্রলোক এসেছেন, যাকে ওইটের ওপর নির্ভর করে হাঁটতে হয়। কে ভদ্রলোক? না, তিনি আমাদের পাড়ার মিত্তির বাড়িতে উঠেছেন। তখনই মনে পড়ে গেল, আমাদের বঙ্কিমদার মুখে শুনেছিলাম মিত্তির বাড়ির একজন আমাদের পার্টি করতেন, পরে নকশাল হয়ে গিয়ে জেলে যান। পুলিশের অত্যাচারে একটা পা খোয়া যায়। সেটা অবশ্য সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল। আমরা ক্ষমতায় এসে আপনাদের জেল থেকে ছেড়ে দেই। কি ঠিকঠাক বলছি কি না? ভোম্বলবাবু হাসলেন। তথ্যে একটু ভুল থেকে গেল। কিরকম ভুল? বামফ্রন্ট আমাদের ছেড়ে দেয় বন্দি মুক্তি আন্দোলন হয়েছিল বলে। দূর মশাই, আন্দোলন ফান্দোলন করে কিছু পাওয়া যায় নাকি? সরকার যদি বলে আমি রাজি নই, কোনো আন্দোলনই তাকে রাজি করাতে পারবে না। ভোম্বলবাবু বললেন, কি আশ্চর্য, আপনি কমিউনিস্ট হয়েও এমন কথা বলছেন। না না, ভুল কথা, আমি কমিউনিস্ট নই। আমি পার্টির একজন সাধারণ কর্মী, যাকে নকশাল আন্দোলন করে জেল থেকে বের হওয়ার পর আপনি বসে গিয়েছেন। আমি এখন আর রাজনীতির সঙ্গে যুক্ত নই। কেন, শরীরের জন্যে? না, মন নিতে পারছে না। যাক, কেন এসেছেন সেটা শোনা যাক। এখানকার বাড়িতে আমার মা ছাড়া আর কেউ থাকেন না। তার বয়স হচ্ছে, আর একা থাকা সম্ভব হচ্ছে না। অবশ্য একটি পরিবার ভাড়াটে হিসেবে আছে, তাতে কোনো সুরাহা হচ্ছে না। আপনি বোধহয় জানেন, উনি বাড়িটা বিক্রি করে দিতে চান। অনিমেষ যতটা সম্ভব সবিনয়ে জানালো, বিলক্ষণ জানি। আমি তো গিয়েছিলাম মাসিমার কাছে, বলেছিলাম আপনার থাকা খাওয়ার সব দায়িত্ব আমার। প্রতিদিন দুবেলা আমার লোক এসে জেনে নেবে আপনার কি কি দরকার। এ পাড়ার কোনো মা একা থাকতে পারছেন না বলে বাড়ি বিক্রি করে চলে যাবেন, এ তো আমারই লজ্জা। তা উনি রাজি হলেন না। ভোম্বল বাবু আফসোসের ভঙ্গি করলেন। অনিমেষ বলল, কিভাবে বাড়িটা বিক্রি করা যায়? ডিফিকাল্ট। গম্ভীর হলেন ভোম্বল বাবু। কেন? মিউনিসিপ্যালিটির কমিশনার হিসেবে আমি জানি গত 12 বছর ধরে আপনার বাড়ির ট্যাক্স দেননি। জমতে জমতে সুদে আসলে ঠিক কী পরিমাণে পৌঁছেছে তা খোঁজ নিয়ে জানতে হবে। এতদিনে দেননি বলে মিউনিসিপ্যালিটি পেনাল্টিও করতে পারে। এই অবস্থায় কে বাড়ি কিনবে বলুন? এই ব্যাপারটা আমি জানতাম না। ঠিক আছে, আপনি আমার বাড়িতে এসেছেন, আমি খোঁজ নিয়ে দেখছি। বাড়ির ট্যাক্স কি খুব বেশি?
না না, সামান্য, ওটা আমার ওপরে ছেড়ে দিন। তাহলে শুনুন, আমাদের পাড়ায় মা কালীর কোনো মন্দির নেই। মানুষকে এখনো অনেকটা হেঁটে যোগমায়া কালীবাড়িতে যেতে হয়। তাই সবাই চাইছে একটা মন্দির তৈরি করতে। এর জন্য আমার বাড়ির কাছাকাছি একটা জমিও পেয়ে গেছি। কিন্তু শুধু জমি পেলেই তো মন্দির হয় না, বলুন হয়? নীরবে মাথা নাড়ল অনিমেষ। আর 4টে দেয়ালের ওপর ছাদ করে তার মধ্যে মাকে ঢুকিয়ে দিতে পারি না। লোকে বলবে ভোম্বল বাবু দায়সারা কাজ করলো। এমন একটা মন্দির তৈরি করতে হবে যার প্রশংসা পুরো নর্থ বেঙ্গলের মানুষের মুখে মুখে ছড়াবে। আর শুধু মন্দির করলেই তো হলো না, মায়ের মূর্তিটাও ফাটাফাটি হওয়া চাই। প্রচুর খরচ, লোকে অবশ্য চাঁদা দিচ্ছে। তা আপনি যদি সাহায্য করেন। ভোম্বল বাবু হাত জোড় করলেন। আপনি বললেন আপনি কমিউনিস্ট পার্টিকে সমর্থন করেন, পার্টির কর্মী। আপনি কি করে কালী মন্দির তৈরির সঙ্গে যুক্ত হচ্ছেন? অনিমেষ জিজ্ঞাসা না করে পারল না। কিছু মনে করবেন না অনিমেষ বাবু। অনিমেষই তো। হ্যাঁ, দুঃখ হয় যখন দেখি আপনারা এখনো 100 বছর পিছিয়ে আছেন। গঙ্গা দিয়ে কত জল বয়ে গেল, কিন্তু আপনাদের কোনো পরিবর্তন হলো না। আপনারা বলেছিলেন চীনের চেয়ারম্যান নাকি আপনাদের চেয়ারম্যান। পাবলিক আপনাদের একসেপ্ট করেনি। কিন্তু যদি বলতেন চৈতন্যদেব আপনাদের চেয়ারম্যান, বাংলা উড়িষ্যা আপনাদের মাথায় করে রাখত। মার্কস সাহেব তার দেশে বসে কমিউনিজম নিয়ে ভেবেছেন, সেটা যেসব দেশ আঁকড়ে বসেছিল সেখান থেকে কমিউনিজম হাওয়া হয়ে গিয়েছে। প্রত্যেক দেশের নিজস্ব পরিমণ্ডল আছে, মানুষের মানসিকতাও আলাদা। আমি আপনি রাতারাতি বদলাতে পারবো না। তাই আমাদের আদর্শকে সেই মাটির সঙ্গে মিশিয়ে তৈরি করতে হবে। তাছাড়া একটা মন্দিরকে আপনি অন্ধ সংস্কারের প্রতীক হিসেবে দেখছেন কেন? তাকে ঘিরে হাজার হাজার মানুষ জমায়েত হবে। তাদের কাছে পৌঁছবার জন্য হলেও মন্দিরটাকে আমরা ব্যবহার করতে পারি। ভোম্বল বাবু এতক্ষণ বক্তৃতার ঢঙে কথা বলে যাচ্ছিলেন। এরপর একগাল হেসে বললেন, আপনি আমার সঙ্গে সহযোগিতা করুন, আমি অল আউট করব। কিভাবে? আপনাদের বাড়িটা বিক্রি করলে কত পাবেন? অনেকটা জমিও তো আছে। আমার কোনো ধারণা নেই, অনিমেষ বলল। চোখ বন্ধ করে একটু ভাবলেন ভোম্বল রায়। অ্যারাউন্ড 20, 18 তো পাবেনই। একটা কথা জিজ্ঞাসা করছি, এই টাকা কিভাবে খরচ হবে? মায়ের নামে ব্যাংকে থাকবে, ওর যা ইচ্ছে তাই করবেন। উনি থাকবেন কোথায়? এখনো জিজ্ঞাসা করিনি। ইচ্ছে হলে আমাদের সঙ্গে থাকতে পারেন, নইলে সুদের টাকায় স্বাচ্ছন্দ্যে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবেন। খুব ভালো কথা। উনি তো সন্তানহীনা, ওর যা কিছু তা তো আপনিই পাবেন। দেখুন অনিমেষ বাবু, এই বাড়ি বিক্রি না করলে আপনি কিছুই পেতেন না। আর একটা সমস্যা আছে। শুনেছি বাড়ি বানিয়েছিলেন আপনার ঠাকুরদা। তিনি আপনার বাবাকে আইনসম্মতভাবে দিয়ে গিয়েছেন। আপনার বাবা কি কোনো উইল করে মাসিমাকে বাড়ি জমি দিয়েছেন? ভোম্বল বাবু তাকালেন। আমি ঠিক জানি না। অনিমেষ মাথা নাড়ল। তাহলে খোঁজ করুন কোনো উইল আছে কিনা। না থাকলে মাসিমা এবং আপনি উত্তরাধিকারী হবেন। অবশ্য সেটা আইনসম্মত করে নিতে হবে, এমন কিছু সমস্যা নয়। কিন্তু উইলে যদি আপনার বাবা আপনাকে বঞ্চিত করে যান, তাহলে মাসিমার অবর্তমানে তার সম্পত্তি আপনি পেতে পারেন না। আশা করি তা হয়নি। হ্যাঁ, প্রায় পড়ে যাওয়া 14 আনার মতো আপনি লক্ষ লক্ষ টাকা পেয়ে যাচ্ছেন। আমার অনুরোধ, তার অতি সামান্য অংশ দিয়ে মায়ের মূর্তিটি আপনি কিনে দিন। শ্বাস ফেললেন ভোম্বল বাবু। মায়ের মূর্তি? অনিমেষ অবাক। হ্যাঁ, মন্দিরের ভেতরে মা কালীর মূর্তি থাকবে, যাকে লক্ষ লক্ষ মানুষ পুজো করবে। তা দিয়ে আপনি পুণ্য অর্জন করুন। মাথায় দুটো হাত ঠেকালেন ভোম্বল বাবু। অনিমেষ কি বলবে বুঝতে পারছিল না। খরচ এমন কিছু বেশি নয়, অষ্টধাতুর মূর্তি, একটু বড় না হলে চোখে পড়বে না।
মায়ের পায়ের মল আর রূপোর খাড়া, লাখ পাঁচেক আমাকে দিলে আমি কিনে নেব। আরে মশাই, আপনি যা পাচ্ছেন তার 20% জনগণের সেবা করবেন, ঠিক আছে? আপনার স্ত্রী এসেছেন তো, তার সঙ্গে কথা বলে জানাবেন। আমি সব ব্যবস্থা করে খদ্দের নিয়ে আসব। আচ্ছা, আমাকে একটু পার্টি অফিসে যেতে হবে। উঠে দাঁড়ালেন ভম্বলবাবু। অনিমেষও উঠে দাঁড়ালো। আপনি যে এসব করছেন তা পার্টি জানে? দেখুন মশাই, আমি কি চুরি করছি যে লুকিয়ে করব? নৃপেন্দাকে মনে আছে? ছেলেবেলায় যে সিপিআই করতেন, পরে সিপিএমে চলে গেল, জেলা সম্পাদক হয়ে আছেন বহু বছর। তাকে নিয়ে এসে মন্দিরের জমিটাকে দেখিয়েছি। পার্টি থেকে কোনো সাহায্য নেব না বলেই তো আপনাদের কাছে হাত পাচ্ছি। মন্দিরের গায়ে শ্বেত পাথরের ফলকে মাসিমার নাম লিখে জানিয়ে দিতে পারি তিনি এর দান করেছেন। চলুন। বাইরে বেরিয়ে রিকশাটাকে দেখলেন ভম্বলবাবু। চেঁচিয়ে বললেন, এই দাঁড়িয়ে আছিস, ওয়েটিং চার্জ নিবি না, আমার লোক। লক্ষ্মণ সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। অনিমেষ রিকশায় না ওঠা পর্যন্ত অপেক্ষা করে তারপরে মোটর বাইকে বেরিয়ে গেলেন ভম্বলবাবু। রিকশা চালাতে চালাতে লক্ষ্মণ বলল, উনি বাইক চালান, গাড়িতে ওঠেন না। গাড়ি চড়েন ওর ছোট ছেলে আর বউ। অনিমেষ গম্ভীর হয়ে বসেছিল। বাড়িতে ঢুকে অনিমেষ দেখল ছোট মা বারান্দায় বসে একটি বালকের সঙ্গে বেশ হাসি মুখে গল্প করছেন। অনিমেষকে জিজ্ঞাসা করলেন, কি হলো, মুখ গম্ভীর কেন? অনিমেষ মাথা নাড়ল। পেছন পেছন আসছিল লক্ষ্মণ। চেঁচিয়ে বলল, বাবা, বাবুকে প্রণাম কর। বালক এগিয়ে এসে প্রণাম করতে চাইলে অনিমেষ তাকে বাধা দিল। না না, প্রণাম করতে হবে না, তুমি কে? লক্ষ্মণ পাশে এসে বলল, আমার ছেলে, মাসিমা ওকে খুব ভালোবাসেন। ছোট মা বললেন, লক্ষ্মী ছেলে, আমার কথা খুব শোনে, আয় বাবা। তোমার নাম কি? অর্জুন। আর ডাক নাম? বাবা। বালক বলল, বা, এরকম ডাক নাম তো কখনো শুনিনি। জন্মাবার পর থেকে ওকে বাবা ডাকা শুরু হয়, সেটাই ওর ডাক নাম হয়ে গেছে। লক্ষ্মণ বলল। আঁচলের খুঁট থেকে 1 টাকার কয়েন বের করে বাবার হাতে দিয়ে ছোট মা বললেন, লজেন্স কিনে খাস। আপত্তি করল লক্ষ্মণ। না না, দেবেন না, অভ্যেস খারাপ হয়ে যাবে। তুমি চুপ করো, ধমক দিলেন ছোট মা। যা বাবা, সন্ধে হয়ে আসছে, বাড়ি গিয়ে পড়তে বস। লক্ষ্মণ, অন্ধকার হয়ে আসছে, তুমি ওর সঙ্গে যাও। লক্ষ্মণ ছেলেকে সঙ্গে নিয়ে চলে গেলে মাধবীলতা ওর ঘর থেকে বেরিয়ে এলো। কি হলো? সংক্ষেপে ভম্বলবাবুর বক্তব্য জানালো অনিমেষ। মাধবীলতা বলল, সে কি, পার্টির অবস্থা এখানে এইরকম হয়েছে? এখানে? রেগে গেল অনিমেষ। কোথায় নয়, কলকাতায় দেখনি আমাদের পাড়ায় ভম্বলবাবু নেই? কিন্তু কমিউনিস্ট পার্টির হয়ে যিনি ভোটে লড়াই করেন, তিনি কালীবাড়ির জন্য চাপ দিয়ে টাকা তুলবেন, 1 পয়সাও দেবে না ওকে। বেশ জোরে কথাগুলো বলল মাধবীলতা। আমি কি দিতে চাইছি, কিন্তু এমন ভাবে জাল বিছিয়ে রেখেছে যে তা কেটে বাড়ি বিক্রি করা কতটা সম্ভব হবে তা জানি না। অনিমেষ বলল, এই যে পার্টির জেলা সম্পাদক, তুমি ওকে চেনো? এককালে চিনতাম, বারিন্দার স্টুডিওতে আসতেন। ওর সঙ্গে কথা বলবে? দেখি, ওর মদত না পেলে ভম্বলবাবু এত সাহস কোথা থেকে পাবে? তোমার সঙ্গে কথা বললে ভদ্রলোকের মন বদলাতে পারে, কি জানি। ছোট মা এতক্ষণ শুনছিলেন। বললেন, থাক, এত ঝামেলা হচ্ছে যখন তখন বাড়ি বিক্রি আর করতে হবে না। আমি এখানেই মরব। এই লক্ষ্মণ আছে, বাবাও আছে, ওরা নিশ্চয় আমাকে শ্মশানে নিয়ে যাবে। মাধবীলতা ধমক দিল, কি পাগলের মতো যাতা বলছেন? মা, তুমি এখানে মাস 2 থেকে দেখো, তুমিও পাগল হয়ে যাবে। ছোট মা আঁচলে মুখ মুছলেন।
অনিমেষ জিজ্ঞাসা করল, এই বাড়ির মিউনিসিপাল ট্যাক্স দেওয়া হয় না? হতো, তোমার বাবা বেঁচে থাকতে নতুন করে ট্যাক্স চাইলো। তোমার বাবা প্রতিবাদ করলেন, অন্যায়ভাবে বেশি ট্যাক্স চাওয়া হয়েছে, না কমালে ট্যাক্স দেবেন না। সেই যে বন্ধ হলো, আর দেওয়া হয়নি। ছোট মা বললেন, আগের রসিদগুলো আছে? সব একটা ফাইলে তোমার বাবা রেখে গেছেন, প্রতিবাদের চিঠিও ওখানে আছে। আমাকে দেখতে হবে। মাধবীলতার মনে পড়ে গেল, ওহো, অর্ক ফোন করেছিল। কি বলল? আমরা এখানে কতদিন আছি তা জানতে চাইল। কতদিন থাকবো তা বলা সম্ভব নয়, আমি এর শেষ দেখতে চাই। আমিও আন্দাজে বললাম, এখনই ফিরছি না। শুনে বলল, ও ছুটি নিয়ে কয়েকদিনের জন্য এখানে আসতে পারে। মাধবীলতা বলল। ছোট মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ওকে আসতে বলেছ তো? মাধবীলতা হেসে উঠল, হ্যাঁ। অনিমেষ ভেতরের ঘরে চলে গেলে ছোট মা বললেন, একটু বসো। মাধবীলতা একটা মোড়া টেনে বসল। কিছু বলবেন? হ্যাঁ, তোমরা তো বিয়ে করনি, সই করে না মন্ত্র পড়ে, তাই তো? হ্যাঁ, মাধবীলতা বলল। ছেলে তো জানে। জানে, কিন্তু মেনে নিয়েছে। আমিও এর মধ্যে কোনো অন্যায় দেখিনি। তুমি অনির জন্য যা করেছ, তা কটা মন্ত্র পড়া সই করা বউ স্বামীর জন্য করে থাকে। কিন্তু ছোট মা থামলেন। কিন্তু কি? তোমার শ্বশুর মশাই মানতে পারেননি। আমি তাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তিনি গো ছাড়েননি, আর সেই জন্য একটা অন্যায় করে গেছেন। কি অন্যায়? ছোট মা উঠে মাধবীলতার হাত ধরে বললেন, এসো। নিজের ঘরে ঢুকে আলমারি খুললেন ছোট মা। তারপর লকার থেকে একটা বড় খাম টেনে এনে স্ট্যাম্প পেপার সমেত 3টি কাগজ বের করলেন। বললেন, যক্ষের মতো পাহারা দিয়ে যাচ্ছি, আজ মুক্তি চাই। এই উইলে তোমার শ্বশুর তার যাবতীয় সম্পত্তি আমাকে দিয়ে গেছেন, সত্ত্ব দিয়েছেন, অনিকে কিছু দিতে পারবো না। দেখো। মাধবীলতা পড়ল। পড়ে হেসে ফেরত দিতেই ছোট মা দ্রুত উইলটাকে ছিঁড়ে টুকরো টুকরো করতে লাগলেন। মাধবীলতা চেঁচিয়ে উঠল, এ কি, কি করছেন আপনি? উইলের ছেঁড়া টুকরোর কয়েকটা মেঝেতে পড়ে গিয়েছিল। মাধবীলতা সেগুলো তুলে ছোট মায়ের সামনে ধরতেই তিনি সবগুলো তার হাতে দিয়ে দিলেন। মাধবীলতা বললেন, কাজটা আপনি ঠিক করলেন না। এটা করতে চাই বলেই তোমাদের আসতে বলেছিলাম। আমি ঠিকই করেছি। করেননি তোমার শ্বশুর মশাই। আমি কে? ও দ্বিতীয় পক্ষের স্ত্রী হিসেবে এই বাড়িতে এসেছিলাম, তারপর থেকে উড়ে এসে জুড়ে বসে আছি, একটুও ভালো লাগতো না। ছোট মা বললেন, এখন এগুলো নিয়ে কি করব? পুড়িয়ে ফেলো, ছাই হয়ে যাক। বলেই তার মনে পড়ল, আর একটা কাগজ করতে হবে। তিনি তো শুধু উইল করেই চুপ করে যাননি, উকিলকে দিয়ে কি সব করিয়েছেন। আমাকে কপি দিয়েছেন, আসলটা আছে উকিলের কাছে। অনিকে ডাকো তো। ছোট মা ঘরের বাইরে এসে বারান্দার আলো জ্বেলে মোড়ায় বসলেন। মাধবীলতা শঙ্কিত হলো। আমার মনে হয় উইল ছেঁড়ার কথা ওকে না বলাই ভালো। কেন? ছোট মা তাকালেন। ও মানতে পারবে বলে মনে হয় না। আমি যা ভালো মনে করেছি তাই করেছি। বেশ জোরে কথাগুলো বললেন। ডাকতে হলো না মাধবীলতাকে। অনিমেষ বেরিয়ে এলো ঘর থেকে, জিজ্ঞাসা করলো, নেল কাটার আনোনি? মাধবীলতা কিছু বলার আগেই ছোট মা বললেন, সন্ধ্যের পর নখ কাটতে হবে না, কাল সকালে কেটো। তুমি একটু এখানে এসো, কথা আছে। কাছে এসে অনিমেষ মাধবীলতার দিকে তাকাতেই লক্ষ্য করল, তার দুটো হাত একত্রিত, সেখানে কিছু কাগজের টুকরো রয়েছে। সে ইশারায় জিজ্ঞাসা করল, ওসব কি? মাধবীলতা মাথা নাড়ল। ঠিক কি বোঝাতে চাইল তা বোঝা গেল না। অনি, তুমি কি রায়বাবুকে চিনতে? ছোট মা জিজ্ঞাসা করলেন। কোন রায়বাবু? ওকালতি করেন, বাবু পাড়ায় থাকেন, তার বাবাও ওকালতি করতেন। অনিমেষ মনে করার চেষ্টা করল।
ঝাপসা মনে পড়ল যার কথা, তার মুখ অস্পষ্ট। সে জিজ্ঞাসা করল, ঠিক কোথায় থাকেন? আমি জানি না। তোমার বাবা যেতেন। তিনি যখন বেঁচে ছিলেন, তখন ভদ্রলোক একবার এই বাড়িতে এসেছিলেন। ছোট মা বললেন, কোনো দরকার আছে তার সঙ্গে? হ্যাঁ, ছোট মা বললেন, তোমার বাবার করা উইলের কপিটা তার কাছ থেকে নিয়ে আসতে হবে। বাবু পাড়ার সবাই রায় উকিলকে চেনে। অনিমেষ হাসল। তিনি আমাকে দেবেন কেন? আমি একটা চিঠি লিখে দেব। সেটা তাকে দিলে না দেওয়ার কোনো কারণ নেই। তোমার বাবা বলতেন ওর কাছে সকাল ৮টায় যেতে হয়। তারপর নাকি কোর্টের জন্য তৈরি হন। তুমি ওই সময়ই যেও। কথা শেষ করে উঠে দাঁড়ালেন ছোট মা। কিন্তু উইলটা কি জন্য দরকার? আমার দরকার আছে। তুমি যেতে না পারলে আমাকেই যেতে হবে। ছোট মা নিজের ঘরে চলে গেলে মাধবীলতা বলল, ঘরে চলো। ঘরে ঢুকে অনিমেষ জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলো তো? মাধবীলতা উইলের টুকরো কাগজগুলো টেবিলের ওপরে রাখল। ওগুলো কি? এখন বাতিল কাগজ। হেয়ালি করছো কেন? মাধবীলতা ঘুরে দাঁড়ালো। তোমার বাবা নিজের ইচ্ছে অনুযায়ী একটা উইল করে গিয়েছেন। তাতে তিনি যাকে সম্পত্তি দিতে চান তাকেই দিয়ে গেছেন, কিন্তু যাকে দিয়েছিলেন তিনি ওটা মেনে নিতে পারেননি। তিনি সেই উইলটা ছিঁড়ে ফেলেছেন। এগুলো তার টুকরো। ছোট মা তোমার সামনে কাজটা করলেন? হ্যাঁ। মাধবীলতা মাথা নাড়ল। আর তুমি সেটা চেয়ে চেয়ে দেখলে? আমি আপত্তি করেছিলাম, উনি শোনেননি। ওর মনে হয়েছে এই সম্পত্তির অধিকার পাওয়ার যোগ্যতা ওর নেই। আমি অবাক হয়ে গিয়েছি। গোটা পৃথিবী জুড়ে মানুষ যখন কিছু পাওয়ার জন্য লালায়িত হয়ে আছে, তখন এই অসহায় মহিলা কি অবলীলায় অন্তত ২০ লাখ টাকার সম্পত্তি প্রত্যাখ্যান করলেন। ওর সম্পর্কে আমার শ্রদ্ধা অনেক বেড়ে গেল। মাধবীলতা খাটের উপরে বসল। বাবা যদি আমাকে কিছু দিতে না চেয়ে থাকেন, তো ঠিক মনে করেই করেছেন। হ্যাঁ, কিন্তু তার কারণ তুমি নও, আমি। তুমি? আমাকে তোমার স্ত্রী হিসেবে তিনি গ্রহণ করতে পারেননি। তাতে আমাদের তো কিছু এসে যায়নি। যায়নি, কিন্তু ছোট মার মন মানেনি। উনি আমাদের এখানে আসার জন্য অপেক্ষা করেছিলেন। মাধবীলতা বলল, এখন কি চাইছেন ছোট মা? আমাকে স্পষ্ট করে কিছু বলেননি, কিন্তু আমি এসবের মধ্যে নেই। অনিমেষ মাথা নাড়ল। আমার কিছু বলার নেই। তোমার যেটা ইচ্ছে করে সেটাই করবে, কিন্তু কাল মিস্টার রায়ের বাড়িতে যেও। মাধবীলতা বলল, আমার যেতে ইচ্ছে করছে না লতা। ভেবে দেখো, ওর যা শরীরের অবস্থা। বেশ, যাব। উইলটা যদি ভদ্রলোক দেন, এনে দেব, কিন্তু আমি এসবের মধ্যে নেই তা ওকে জানিয়ে দেব।